এই দুটো লোকসভা কেন্দ্রের যে কাউন্টিং তার জন্য যে ভেন্যু, 12 লোকসভা কেন্দ্রের ভেন্যু হচ্ছে আমাদের বিপিসি আইটি কলেজ কৃষ্ণনগরে, এবং 13 রানাঘাট লোকসভা কেন্দ্র যেটা আছে তার কাউন্টিং ভেন্যু রানাঘাট কলেজ রানাঘাটে। এই দুটো জায়গাতে কাউন্টিং হবে। 12 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7টা বিধানসভা আছে তার যত বুথ আছে সমস্ত বুথের কাউন্টিং বিপিসিআইটি কলেজে হবে 4 জুন সকাল 8টার সময়। একই রকম ভাবে 13 রানাঘাট লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7টা বিধানসভা কেন্দ্র আছে তার সমস্ত বুথের যে কাউন্টিং সেটা হচ্ছে কাউন্টিং এর মূলত 2 ধরনের কাউন্টিং হয়। একটা হচ্ছে যে ওই দিন আমাদের ইভিএম মেশিন যেগুলো আছে, ইভিএম মেশিনে যে রেজাল্ট আছে তার কাউন্টিং ওদিন হবে, এবং তার সাথে পোস্টাল ব্যালট যেগুলো আছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দিয়েছেন, যেমন পোলিং অফিসার যারা ছিলেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, যারা সার্ভিস ইলেক্টর আর্মিতে আছেন তারা ইন্টিটিভিএসে ভোট দিয়েছেন, ইলেকশন ডিউটিতে থাকা অফিসাররা ভোট দিয়েছেন, সেই সমস্ত পোস্টাল ব্যালটের কাউন্টিংও একসাথে হবে। আমাদের অ্যারেঞ্জমেন্ট যেটা করা হয়েছে দুটো লোকসভার ক্ষেত্রে, যে প্রত্যেকটা বিধানসভা আছে প্রত্যেক বিধানসভার জন্য দুটো করে হলে আমাদের কাউন্টিং এর প্ল্যান করা হয়েছে। অর্থাৎ আমাদের 12 কৃষ্ণনগর এবং 13 রানাঘাট, 12 কৃষ্ণনগরের 7টা বিধানসভার প্রত্যেকটা বিধানসভার জন্য দুটো করে হলে কাউন্টিং হবে, মোট 14টা হলে কাউন্টিং হচ্ছে, এবং 13 রানাঘাটের ক্ষেত্রেও তাই ইভিএম মেশিনের কাউন্টিং 7টা বিধানসভার প্রত্যেক বিধানসভা দুটো করে হল, মানে 14টা হলে কাউন্টিং হবে। এছাড়া একটা করে পোস্টাল ব্যালট কাউন্টিং হল থাকবে 12 কৃষ্ণনগরের ক্ষেত্রে এবং 13 রানাঘাটের ক্ষেত্রে, মানে মোট 15টা করে হলে কাউন্টিং হচ্ছে বিপিসিআইটি কলেজে এবং রানাঘাট কলেজে। এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বিধানসভা বাড়ি সেগুলো আমরা একটু এটাও ব্রিফে বলে দিচ্ছি। 12 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের 78 73 আমাদের 23টা টেবিলে ইভিএম কাউন্টিং হবে, 79 পলাশি পাড়াতে 22টা টেবিলে ইভিএম কাউন্টিং আছে, 80 কালীগঞ্জ সেখানে 22টা টেবিল আছে যেখানে ইভিএম কাউন্টিং হবে, 81 নাকাশি পাড়াতেও 22টা টেবিল ইভিএম কাউন্টিং আছে, 82 চাপড়াতে 24টা টেবিলে ইভিএম কাউন্টিং হবে, 83 কৃষ্ণনগর উত্তরে 23টা টেবিলে ইভিএম কাউন্টিং হবে, এবং 85 কৃষ্ণনগর দক্ষিণে 20টা টেবিলে ইভিএম কাউন্টিং হবে। অর্থাৎ মোট 156টা টেবিলে আমাদের 12 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ইভিএম কাউন্টিং হবে। এছাড়া হচ্ছে যে পোস্টাল ব্যালট কাউন্টিং এর জন্য যে হল আছে সেখানে আমাদের মোট 40টা টেবিল আছে, এর মধ্যে 20টা টেবিলে সার্ভিস ভোটার যারা আছেন, যারা ইটিপিভিএস এ ভোট দিয়েছেন, ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমে যারা ভোট দিয়েছেন তাদের ব্যালট স্ক্যানিং এর জন্য সেখানে 20টা টেবিল থাকবে, যেখানে কারণ ওই ইটিপিভিএস এর যে ব্যালট হয় তাতে কিউআর কোড থাকে, সেই কিউআর কোডকে স্ক্যান করতে হয় ইলেকশন কমিশনের পোর্টালের মাধ্যমে, সেই স্ক্যানিং এর কাজের জন্য 20টা টেবিল আছে। এছাড়া 20টা টেবিল থাকবে যেখানে আমাদের পোস্টাল ব্যালট কাউন্টিং হবে। তো এই সব মিলিয়ে 196টা টেবিল থাকছে 12 লোকসভা কেন্দ্রে, যেখানে আমাদের পোস্টাল ব্যালটের স্ক্যানিং, কাউন্টিং এবং ইভিএম এর কাউন্টিং হবে। সামগ্রিকভাবে 12 কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত আমাদের যা হিসেব আছে তাতে 12টা রাউন্ডে আমাদের কাউন্টিং প্রসেস শেষ হবে যদি নর্মালি আমাদের এগুলো চলে। এছাড়া নর্মালি এই কারণে বলছি, ইভিএম ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন আছে কোনো ক্ষেত্রে কোনো মেশিনে যদি ভোট রিট্রিভ করা না যায়, মেশিন যদি খারাপ হয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে তার ভিভিপ্যাট স্লিপ কাউন্ট করা বা এই ধরনের প্রসেস আছে, সেরকম থাকলে পরে হয়তো রাউন্ড বাড়তেও পারে, নতুবা 12টা রাউন্ডে আমাদের প্ল্যান আছে। 13 রানাঘাট লোকসভা কেন্দ্রের আন্ডারে যেটা প্ল্যান আছে ওই সেম প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে দুটো হল, 84 নবদ্বীপে 20টা টেবিল আছে ইভিএম কাউন্টিং এর, 86 শান্তিপুরে 18টা টেবিল আছে, 87 রানাঘাট উত্তর পশ্চিমে 20টা টেবিল, 88 কৃষ্ণগঞ্জে 20টা টেবিল, 89 রানাঘাট উত্তর পূর্বে 20টা টেবিল, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভায় 21টা টেবিল এবং 91 চাকদাতে 19টা টেবিলে ইভিএম কাউন্টিং হবে। সর্বমোট 138টা টেবিলে ইভিএম কাউন্টিং হবে 13 রানাঘাটে। এছাড়া যেমন 12 কৃষ্ণনগরে বলেছিলাম সিমিলারলি ওখানেও পোস্টাল ব্যালট কাউন্টিং এর জন্য একটা বড় হল থাকবে এবং সেখানে 20টা মোট 40টা টেবিল থাকবে যেখানে পোস্টাল ব্যালটের স্ক্যানিং এবং কাউন্টিংটা হবে। তার ফলে আমাদের 13 রানাঘাট লোকসভা কেন্দ্রে মোট 178টা টেবিল থাকছে যেখানে ইভিএম কাউন্টিং, পোস্টাল ব্যালট কাউন্টিং এবং পোস্টাল ব্যালটের স্ক্যানিং হবে।
কাউন্টিং প্রসেসের ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো আছে সেই অনুসারে পুরো কাউন্টিংটাই সেখানে স্ট্রিক্ট সিকিউরিটি মেজারের মধ্যে দিয়ে পুরো কাউন্টিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কাউন্টিং ভেন্যু যেগুলো আপনাদেরকে বললাম, বিবিসিআইটি কলেজ কৃষ্ণনগরে এবং রানাঘাট কলেজ রানাঘাটে, তার 100 মিটার যে ভেরিফেরি যেটা আছে সেটা হচ্ছে পেডেস্ট্রিয়ান জোন, অর্থাৎ তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া চলবে না। সেই জন্য 100 মিটার বাইরে সেখানে ড্রপ গেট এবং ব্যারিকেডিং থাকবে। যা কিছু গাড়ি, সেই গাড়ি আমাদের কাউন্টিং স্টাফদেরই হোক বা এজেন্টদের হোক বা পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটদের হোক, সবকিছু 100 মিটার বাইরে থাকবে। 100 মিটারের মধ্যে গাড়ি ঢুকতে পারবে না। এবং 100 মিটার যে ড্রপ গেট আছে সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে এবং পুলিশ থাকবে। সেখান থেকেই আই কার্ড চেক করে এবং আরো চেক করা হবে ফিজিক্যালি যে তার কাছে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা। এগুলো অ্যালাউড নয় 100 মিটারের মধ্যে, তিনি সেগুলো আনবেন না। ফলে সেখানে প্রাইমারি ফ্রিস্কিং এবং তার সঙ্গে আইডেন্টি কার্ড দেখে 100 মিটার ভিতরে তাদেরকে অ্যালাউ করা হবে। 100 মিটার ভিতরে ঢোকার পরে এবার যেটা মেন ভেন্যু বা ক্যাম্পাস যেটা আছে বিবিসিআইটি কলেজ বা রানাঘাট কলেজ, তার মেন ভেন্যুর যে গেট আছে সেখানে থাকবে সেকেন্ড কর্ডন। এই সেকেন্ড কর্ডনে স্টেট আর্ম পুলিশ থাকবে এবং আমাদের অফিসাররা থাকবে। এখানে ডিএফএমডি গেট বা হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর থাকবে, যার মাধ্যমে এখানে থরো চেকিং হবে যে তার কাছে কোনো লুকোনো ডিভাইস বা গ্যাজেটস বা মোবাইল কিছু রয়েছে কিনা। এই 2 দফার সিকিউরিটি চেকের পরে তারা মেন বিল্ডিং এ ঢুকতে পারবেন এবং মেন বিল্ডিং এ যখন ঢুকবেন সেখানে যে কাউন্টিং হলগুলো আপনাদেরকে বললাম, প্রত্যেক হলের গেটে সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে এবং সেখানে 3 দফার চেকিং এর পরে তিনি কাউন্টিং হলের ভেতর ঢুকতে পারবেন। যারা এখানে যাবেন তাদের সকলকেই বলা হয়েছে যে আইডি কার্ড নিয়ে তারা যাতে সেখানে যান। কাউন্টিং স্টাফদের ক্ষেত্রে রিটার্নিং অফিসার থেকে আইডেন্টি কার্ড ইস্যু করা হয়েছে। কাউন্টিং এজেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন অনুসারে তারা ফর্ম 18 কাউন্টিং এজেন্ট দিতে পারেন। যতগুলি টেবিল আছে প্রত্যেক টেবিলে তারা কাউন্টিং এজেন্ট দেওয়ার জন্য অ্যালাউড আছেন। জেনারেলি এর আগে যেটা করা হতো যে ফর্ম 18 তারা ফিজিক্যালি বা ম্যানুয়ালি এসে তারা জমা দিতেন, কিন্তু যেহেতু আপনাদের টোটাল টেবিল সংখ্যাগুলো বললাম এবং সেই টেবিলে প্রত্যেক ক্যান্ডিডেট সেখানে এজেন্ট দিতে পারেন, ফলে সংখ্যাটা ইউজ হয়। এত সংখ্যক এজেন্টে যাতে খুব ফাস্ট ওয়েতে এবং খুব দ্রুততার সঙ্গে আমরা যাতে আই কার্ড নির্ভুলভাবে দিতে পারি, তাদের যাতে হল নাম্বার টেবিল নাম্বার ঠিকভাবে মেনশন থাকে, সেই জন্য এবারে আমাদের ডিএম স্যারের উদ্যোগে আমাদের একটা পোর্টাল ডেভেলপ করা হয়েছে নদিয়া জেলাতে, যেখানে প্রত্যেক ক্যান্ডিডেট তার জন্য নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তিনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। লগ ইন করতে গেলে তার নিজস্ব মোবাইলে ওটিপি আসবে, যে ওটিপি মাধ্যমে তিনি সেখানে লগ ইন করতে পারবেন এবং সেখানে ঢুকলে পরে তিনি তার পছন্দ মতো প্রত্যেকটা অ্যাসেম্বলি, প্রত্যেকটা হলের প্রত্যেকটা টেবিলে তিনি তার মতো করে কাউন্টিং এজেন্ট সেখানে দিতে পারবেন। এই কাউন্টিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে যে লাস্ট ডেট সেটা ছিল C-72 আওয়ার্স, অর্থাৎ কাউন্টিং এর 3 দিন আগে বিকেল 5টার সময় শেষ হয়, যেটা আজকে বিকেল 5টা হচ্ছে সেই টাইম। আমরা আজকের মধ্যে সমস্ত ক্যান্ডিডেট যারা আগ্রহী ছিলেন তারা কাউন্টিং এজেন্ট দিয়েছেন, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে তারা জমা দিয়ে দিয়েছেন। আগামীকালকে যেটা আমাদের ওয়েবসাইট নির্দেশ আছে, আমরা সমস্ত কন্টেস্টিং ক্যান্ডিডেটদেরকে এই আই কার্ডগুলো হ্যান্ড ওভার করে দেবো। এই আইডেন্টি কার্ডগুলোর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা আই কার্ডে একটা কিউআর কোড থাকছে, যে কারণে সন্দেহ হলে যে কোনো আই কার্ডকে যদি স্ক্যান করা হয় তাহলে স্পন্সর কাউন্টিং এজেন্টের ডিটেল আমরা সেখানে পেয়ে যাব। এই প্রসেসগুলো এবার করা আছে। এছাড়া আমাদের পুরো কাউন্টিং ভেন্যুতে, কাউন্টিং হলে সমস্ত জায়গাতে ইভিএম যে সমস্ত করিডোরটি মুভ করবে সব জায়গাতেই সিসি ক্যামেরার কভারেজ থাকছে এবং এই সিসি ক্যামেরার কভারেজ যেটা থাকছে সেগুলো মনিটর করবার জন্য আমাদের আলাদা করে টিম থাকছে। আমাদের এই যে কাউন্টিং প্রসেস আছে, নর্মালি ইভিএম কাউন্টিং এবং পোস্টাল ব্যালট কাউন্টিং হয়ে যাওয়ার পরে কমিশনের নির্দেশ অনুসারে প্রত্যেক বিধানসভায় যতগুলি বুথে ইভিএম কাউন্টিং হয়েছে তার মধ্যে 5টি বুথকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়, যে 5টি বুথে ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট হয়। সেই ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট নর্মাল সমস্ত রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে ভিভিপ্যাট স্লিপ কাউন্ট হবে। প্রেস মিডিয়ার ক্ষেত্রে আজকে যারা আপনারা আমার কিছু বলার নেই, আপনাদের যদি কোনো কোয়েরি থাকলে আমরা আমাদের 3 টায়ার সিকিউরিটি কোয়ার্টার থাকছে। অনেক জায়গাতে আমরা মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী ট্রাফিক রেস্ট্রিকশন ইস্যু করেছি, রাস্তাটাকে বন্ধ করা হয়েছে অনেক জায়গার ক্ষেত্রে, এবং ওখানে কিন্তু পলিটিক্যাল পার্টি যারা এজেন্ট রয়েছে, যারা ক্যান্ডিডেটের যে কাউন্টিং এজেন্ট রয়েছে এবং আমাদের যে কাউন্টিং স্টাফ আছে, ওটাতে যতটুকু সম্ভব আমরা আলাদাভাবে ব্যারিকেডিং করে ভিতরে নিয়ে যাচ্ছি।
এইটার বাইরে যে আমাদের যে কাজকর্মগুলো যেটা হবে ওগুলো কিন্তু শিডিউল চ্যানেলের মাধ্যমে করে করা হচ্ছে এবং ওখানে শিডিউল চ্যানেলটাকে ফুল প্রোটেকশন দেবে আমাদের সিএপিএফ, যেটা এর মোস্ট কোয়ার্টারে আছে। কাউন্টিং ভেন্যুর ভিতরে কোনো রকম কোনো সেরকম অশান্তি হওয়ার কোনো আমরা এক্সপেকটেশন নেই, আর ওটা হবেও না। আর তার বাইরে যেটা আছে সেটার জন্য আমাদের পুলিশের সাথে রেগুলার যোগাযোগ আছে, যদি কোনো সেরকম কমপ্লেন হলে তাহলে আমরা কিন্তু অ্যাকশন নেব। একটা বিষয়, অধিকাংশ আমাদের মিডিয়ার ক্ষেত্রে বলে অধিকাংশ জনের মোবাইল আছে, ক্যামেরা খুবই কম, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ব্যবস্থা যেটা বললেন যে কাউন্টিং সেন্টারের মধ্যে মোবাইল ছাড়া মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা। অধিকাংশ আমাদের মোবাইলে সব কাজ। তো আমাদের ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে কি কাউন্টিং হলের ভিতরে থার্ড কর্ডন যেটা আছে, যেটা সিএপিএফ গার্ড করছে, সেই সেখানে পর্যন্ত মানে যে ইলেকশন ডিউটিতে যে পারপাসের জন্য মোবাইল ব্যবহার হয় সেই পারপাসের বাইরে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। সুতরাং মানে আমরা ফর্মালি ইনফর্মালি আপনাদেরকে কিন্তু মোবাইল ইউজের জন্য কোনো আমরা কথা দিতে পারছি না। আপনাদেরকে হয়তো একটা ডেডিকেটেড ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে করতে হবে, কিংবা আপনাদের হয়তো কোনো 3-4 জন মিলিয়ে একটা হয়তো ক্যামেরা ইউজ করবে। এটা গাইডলাইন এটাতে কিন্তু ক্লিয়ার আছে। কিন্তু আপনি যে মিডিয়া সেন্টার আছে সেখানে আপনি ফোন ইউজ করতে পারেন, প্লাস ওখানে একটা ইন্টারনেট কানেকশনও করা হচ্ছে আপনাদের সুবিধার জন্য, ল্যান্ড ফোন।